বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসাচ্ছেন বাংলা দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই দিল্লি যাবেন দুদিনের রাষ্ট্রীয় সফরে, এবং এই সফর প্রথম রাষ্ট্রীয় সফর, যদিও ভারতের নতুন সরকার গঠিত হবার পরে মানে ওর টেকিং শ্রীমণিতে গিয়েছিলেন নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বাংলাদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবার পরে তিনি প্রথমবারের মতো যাচ্ছেন। ওদিকে নরেন্দ্র মোদীও আবার নতুন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পেয়েছেন। সো সব মিলিয়ে আসলে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই এই সফরটি কতটা গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য, এবং সেই সঙ্গে বাংলাদেশের দিক থেকে আপনাদের প্রত্যাশা কি, মিস্টার মাহবুব কামাল? প্রথমে আপনি যেটা বললেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ট্যুর। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী নতুন প্রাইম মিনিস্টার হলেন, আমাদের শেখ হাসিনা নতুন প্রাইম মিনিস্টার হলেন। এটাই প্রথম প্রধানমন্ত্রী টানা চতুর্থবার, এর আগেও তিনি একবার প্রধানমন্ত্রী ছিলেন, পঞ্চমবারের মতো। এই দুই জনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এটাই প্রথম সফর, অভিষেকটা বাদ দিলে। অভিষেকে গেছে, ওটা তো আর কোনো ইয়ে না। সো সেই দিক থেকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্যুর আমি মনে করি। তো এই সফরে ভারতের পক্ষ থেকেও কিছু বিষয় নিশ্চয়ই উত্থাপন করা হবে, আবার আমাদের দিক থেকেও কিছু উত্থাপন করা হবে। তো আমাদের সাথে ভারতের যে সমস্যাগুলি আছে, মূলত তো কতগুলি সমস্যা তো আমাদের আছে। যেমন একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ট্রেড ডেফিসিট, এটা একটা বড় সমস্যা। তারপরে তিস্তা ট্রিটি, এটা তো ঝুলে আছে, এটাও একটা সমস্যা, ইট ইজ ইয়েট টু বি রিজলভড। তারপরে ধরেন বর্ডার ম্যানেজমেন্ট, এটাও একটা বড় সমস্যা। তারপরে ধরেন যে মানে ইলেকট্রিসিটি ব্যাপারে, এই যে ভুটান এবং নেপাল থেকে আনতে গেলে ভারতের হয়ে যেতে হবে, সেটাও একটা ব্যাপার আছে। তারপরে রোহিঙ্গা ক্রাইসিস একটা ব্যাপার আছে। তারপরে ধরেন যে আরেকটা বড় ব্যাপার, ইটস এ পলিটিক্যাল ইয়ে, সেটা হচ্ছে ভারত চায়না রিলেশনশিপের যে অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ, সেখানে আমাদের অবস্থানটা কি হবে, এটাও তো একটা ব্যাপার আছে আর কি। প্রধানমন্ত্রী আবার এর পরে চায়না যাবে না, চায়না যাবে আগামী মাসে। হ্যাঁ, সো এই যে ঢাকা দিল্লি অ্যান্ড ঢাকা বেজিং, এই যে সম্পর্ক, হ্যাঁ, এইটা কিভাবে আপনার সিনক্রোনাইজ করা যাবে, এটা একটা বড় সমস্যা আর কি আমি মনে করি। এখন ধরেন যে প্রথম আমি ট্রেড ডেফিসিটের কথা বলি, যে মানে আমাদের যে বাণিজ্যিক সম্পর্কে যে রপ্তানি যে বিষয়টা, এটা তো আশাব্যঞ্জক নয়, এটা কোনোভাবে আশাব্যঞ্জক নয়। রপ্তানিযোগ্য পণ্যের এখানে ঘাটতি আছে। তারপরে ভারতের দিক থেকে অশুল্ক এবং আধা শুল্ক প্রতিবন্ধকতা আছে ইত্যাদি। এবং 2017 সাল থেকে প্রধানমন্ত্রী আধা শুল্ক বাধা সম্প্রসারণের জন্য বলে আসতেছেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এবং এখানে পণ্য উৎপাদনের জন্য ভারতের কোনো বিনিয়োগও নয়। 2টা ইকোনমিক জোন তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোনো মানে সেইভাবে কোনো ইনভেস্টমেন্ট নাই তাদের। এবং ইকোনমিক পার্টনারশিপের একটা কথা চলতেছে, সেটাও মানে ম্যাচিউর করে নেই আর কি। তো আমাদের তো এখানে মানে ট্রেড ডেফিসিটটা মারাত্মক আর কি। এবং এইটা কীভাবে সলভ করা যায়, এখানে কীভাবে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করা যায়, সেই ব্যাপারে ইন্ডিয়ার কি কতটুকু সহযোগিতা করতে পারে, সেটা নিয়ে তো আলোচনা হইতেই পারে। সেকেন্ডলি হচ্ছে আপনার এই যে তিস্তা চুক্তি, তা তিস্তা চুক্তি ধরেন যে অনেক দিন ধরেই তো ঝুলে আছে, এবং হয় করেও হয়নি, এরকম ব্যাপার আছে। তারপরে তিস্তা ছাড়াও আরও 6টা নদী নিয়ে কিন্তু কথা চলছে নানাভাবে, কিন্তু মানে গত 2 বছর যাবৎ JRC জয়েন্ট রিভার কমিশনের কিন্তু কোনো মিটিং হয় নাই গত 2 বছর যাবৎ। এবং ওদিকে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 2026-এ। তো এইটা ধরেন যে আবার কত বছর মেয়াদে নবায়ন হবে, কিংবা অথবা এটা পার্মানেন্টলি নবায়ন হবে কিনা, সেটাও তো একটা ব্যাপার আছে। এটা গেল একটা। তিস্তা চুক্তি তো মানে এটাকে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। থার্ড যেটা সেটা হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট। এই যে বর্ডারে যে কিলিং হয়, হ্যাঁ, এবং থেমে থেমে কিলিং হয়,
এবং মাঝে মাঝে বলা হয় কিলিং জিরোতে মানে জিরো কিলিংয়ে নামিয়ে আনা হবে ইত্যাদি। দুই পক্ষের বিএসএফ এবং আমাদের যে ইয়ে কী বলে এটা বিজেপি তাদের মহাসচিবদের মহাপরিচালকদের মিটিং হয়, এই হয় সে হয়, কিন্তু বর্ডার কিলিং থামে না। যদিও এখন কম, কিন্তু হয়তো এটা তো মানে ইন্টারভেল দিয়ে দিয়ে হয়। তো এইটার একটা পার্মানেন্ট তো একটা ইয়ে লাগবে, যে যাতে কোনো মানে নো বর্ডার কিলিং, হ্যাঁ, এটার কিভাবে করা যায়। তারপরে যেগুলি অন্য যে বিষয়গুলো আছে, যেমন ভারতের কাছ থেকে তো আমরা ইলেকট্রিসিটি নিচ্ছি, এখন মন্ত্রিসভায় হয়েছে যে নেপাল থেকে বিদ্যুৎ নেওয়া হবে। তা নেপাল থেকে নিতে গেলে তো ভারতের মধ্য দিয়ে মাঝখান দিয়ে আনতে হবে, ভুটান থেকেও হলো তাই। এইসব বিষয়ে ভারতের তো সহযোগিতা দরকার। আরেকটা হচ্ছে রোহিঙ্গার ক্রাইসিসটা তো আমাদের একটা বড় ধরনের সমস্যা, এবং এখানে ইন্ডিয়া হ্যাজ মেনি থিং টু ডু, এবং এখানে তাদের অনেক কিছু করার আছে, কিন্তু সেইভাবে তো মানে লিপ সার্ভিস ছাড়া তো আর কিছু নাই আমরা যা দেখতেছি আর কি। এবং ইন এ নাটশেল কি দাঁড়ালো তাহলে? ইন এ নাটশেল দাঁড়ালো যে এখন মানে ইন্ডিয়া তো তার কিছু ব্যাপার পার্সু করবে, এটা তো মানে বোঝা যায়, কারণ ইন্ডিয়ার বিগ ব্রাদারলি অ্যাটিটিউডটা আমরা দেখে আসতেছি, অনেকদিন থেকে দেখে আসতেছি। আপনি মনে করেন পার্সু করলে তারা সফল হবে? সফল মানে এটা তো সত্যি যে আপনার এক ধরনের ডিপেন্ডেন্স আছে আওয়ামী লীগের ইন্ডিয়ার উপরে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু কথাটা হচ্ছে যে মানে দিস ফার অ্যান্ড নট ফার্দার, এইটাও হবে কি না, যে এইটুক এবং এরপরে বেশি না, দিস ফার অ্যান্ড নট ফার্দার। যেমন ধরেন যে ওরা তো ওদের তো নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বড় জরুরি ওদের ইন্ডিয়ার আর কি, এবং ওই যে কত $500 মিলিয়ন বোধহয় ঋণ দিয়েছে, এবং তারা বলতে পারে যে এটা কাজে লাগাও। তারপরে সন্ত্রাস বিরোধী কার্যক্রম, তারপর তাদের 7 সিস্টার ইত্যাদি, এইসব বিষয় হলো তাদের প্রায়োরিটি। ওরা তো বাংলাদেশ ট্রেড ডেফিসিটে ভুগতেছে কিনা, বাংলাদেশ পানি পাচ্ছে কিনা, বাংলাদেশে বর্ডার কিলিং হচ্ছে কিনা, এগুলি আই ডোন্ট থিঙ্ক দ্যাট মানে দে আর কনসার্নড অ্যাবাউট ইট। এটা তাদের খুব বেশি মাথা ব্যথা আছে বলে মনে হয় না, এবং তাদের ইন্টারেস্টটাকে তারা পার্সু করতে চাইবে এটাই। এবং সেখানে শেখ হাসিনা অ্যাজ এ প্রাইম মিনিস্টার কতটুকু এটা অ্যাসার্ট করতে পারবে তার স্বার্থটা, হ্যাঁ, দ্যাট মানে সেটা দেখবার বিষয়। আমি আসছি আবার আপনার কাছে, ডক্টর জাহিদুর রহমান। ধন্যবাদ। আমি একটু অবাক হচ্ছি মাহবুব কামাল ভাই, দেখবার বিষয়ে উনি কতটুকু পারেন। মানে আমরা 10 বছর ঘটনাচক্র, এই দুইটা দেশের নির্বাচন একটু আগে পরে হয়, প্রত্যেকটা নির্বাচন। মানে 14 সালে মোদি যখন প্রথম ক্ষমতায় আসেন, তার এই 3-4 মাস আগে শেখ হাসিনা ক্ষমতায় এসছেন, 18 পর 19-এ আসলো। তো মানে সো কল্ড আদর্শ সম্পর্ক, এই কয়েকদিন আগেও এই কথা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক পৃথিবীর জন্য অনুকরণীয়, এটা একটা মডেল সম্পর্ক। তো 10 বছরে থেকে পারা যায় নাই, যা যা দাবির কথা বলা হচ্ছে এগুলো নিয়ে আমার দু একটা একটু কমপ্লিমেন্টারি মন্তব্য আছে। তো কেন আমি আশা করছি এবার হবে? আমি বরং মনে করি এবার পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। মাহবুব কামাল বলছেন আমাদের সমস্যা দুই পক্ষে উত্থাপন করবে। আমি একেবারেই বিশ্বাস করি না বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা উত্থাপন করা হয়। লেটস কল আ স্পেড আ স্পেড। এই দেশের এক্সিস্টিং রেজিমের যাবতীয় ফরেন পলিসির বেসিস হচ্ছে আপনি ক্ষমতায় থাকার জন্য কাকে কি দিতে হবে সেটা নিশ্চিত করা। একটা উদাহরণ দেয়, ভারতে আসছি একটু পরে। বাংলাদেশ এয়ারবাস কিনবে 10টা, ইলেকশনের আগে মাখর যখন আসার পর ওনার সাথে চুক্তি হলো, প্রাথমিক চুক্তি হলো, এখন এটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এক্সিস্টিং ফ্লিটের ক্যাপাসিটির 73-74% মতো ইউজ করি আমরা, এটা 90%-এর উপরেও না আপনি কিনবেন। আমাদের কার্গো প্লেনের 6% মাত্র আমরা ব্যবহার করি, আমরা 2টা কার্গো বিমানও কিনবো। সো আপনি আসলে ফ্রান্সকে এটা দিচ্ছেন, ফ্রান্সও না, ইনফ্যাক্ট এয়ারবাসের সাথে ব্রিটেন, ফ্রান্স সহ কয়েকটা দেশ মিলে একসাথে করছে। তো তখন আপনি ইউরোপকে আসলে একটু ম্যানেজ করার জন্য আপনি ওটা কিনবেন। সো আমি একটা বিরাট লিস্ট দেখাতে পারি, আপনি আসলে ওই ডিলটাই করেন। সো ভারতের সাথে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসবেন, এবং ভারত যা যা চায় তার জন্য তাকে কোনো বার্গেইন করারই কিছু নাই। বরং এবার আমরা দেখতে পারবো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে প্রশ্ন তৈরি হচ্ছে, এ ধরনের কিছু চুক্তিও হয়তো হবে। আসছে সেই জায়গায় দু একটা জায়গায় একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রপ্তানি বা ট্রেড ডেফিসিট নিয়ে। ট্রেড ডেফিসিট
আমরা রপ্তানি পণ্য কি করতে পারি না পারি সেটা আমরা করি, কিন্তু ওই যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো সমানে দিয়ে বাংলাদেশের রপ্তানিকে আমরা জাস্ট নন ট্যারিফ ব্যারিয়ার যদি না থাকে বাংলাদেশের রপ্তানি এই মুহূর্তে দ্বিগুণ হয়ে যাবে। আমরা $2 বিলিয়ন মতো করি, এটা 4 বিলিয়ন হয়ে যাবে। সো আমরা এই সামান্য, ওরা 16 বিলিয়নের মতো করে, এত গ্যাপ, আমরা আরো 2 বিলিয়ন বাড়তে পারি, সেটাও তারা মানবে না, মানতে হবে না, মানার প্রয়োজন নাই, বিকজ সরকার সেটা নেগোশিয়েট করছে না। নন লেথাল ওয়েপন ইউজ করব বর্ডারে, বিরাট তালিকা দিতে পারি কত সাল, একটার পর একটা সালে আপনি বলে যাচ্ছেন। এখন দেশের ভেতরে ঢুকে গুলি করে, আমরা ভিডিও দেখছি, এই ঘটনা আগেও ঘটেছে, এখন ভিডিও দেখছি কিভাবে ঢুকে গুলি করা হচ্ছে বাংলাদেশে। আপনি কিছু বলছেন না। রীতিমতো আমাদের এক মন্ত্রী তো একবার বলেছিল যে আমাদের লোকজন কেন গরু চোরাচালান করে। সো এই হচ্ছে পরিস্থিতি। তিস্তা নিয়ে একটা কথা একটু যোগ করতে চাই। আমি তিস্তা চুক্তি চাই না, আই রিপিট, আমি তিস্তা চুক্তি চাই না ইন এক্সিস্টিং স্ট্রাকচার অর ফরম্যাট। আমরা গঙ্গা চুক্তি করেছি, নবায়ন নিয়ে খুব চিন্তা করছি। আমরা কি এই প্রশ্ন করছি আমরা কি গঙ্গা চুক্তি করে শুকনো মৌসুমে পানি পাচ্ছি? প্রচুর রিপোর্ট আছে, যে কেউ দেখতে পারেন, কোনো পানি নেই। কারণ আপনি, এটা একটা গঙ্গা চুক্তি একটা সিরিয়াসলি ফল্টি চুক্তি ছিল। আপনি ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে সেটাকে ভাগ করবেন বলছেন। তিস্তা একই ফ্রেমওয়ার্কে গজলডোবা পয়েন্টে যে পানি আসবে সেটা ভাগ করবেন। যদি ওখানে পানি না আসে, সিকিমে তো হিউজ পরিমাণ পানি প্রত্যাহার করা হয়। মমতা ব্যানার্জি বলেছেন যে আমি কিভাবে পানি দেবো, আমার পানি নেই। উনি ভুল বলেন নাই আসলে। তো যেটা করতে হয় সারা পৃথিবীতে ন্যায্যতার যে বেসিন বেসড যে চুক্তি, যে তিস্তা যে আসলো, এই বেসিনের কতটুকু, কত পার্সেন্ট সিকিমে আছে, কত পার্সেন্ট পশ্চিমবঙ্গে আছে, কত পার্সেন্ট বাংলাদেশে আছে, আর নদীকে বাঁচিয়ে রাখার জন্য একটা ফ্লো রাখবে, বাকিটা ভাগ হবে রেশিও অনুযায়ী। সো যে চুক্তিটা হতে যাচ্ছিল 11 সালে হয় নাই, ওটা ওই গঙ্গার মতো চুক্তি, এটা একটা ট্র্যাশ, এটা দিয়ে এক ধরনের বুঝ দেওয়া যাবে। সো আমি এই চুক্তিটা স্বাক্ষরেরও বিরুদ্ধে আছি। এখন যে কথাটা বলছিলাম যে এবার সামনে একটা বিপদ হয়তো আমরা দেখব, ভারত তো আসলে নিচ্ছে সব কিছু, তার কনসার্ন সব আমরা ফুলফিল করব, ভারতের নিরাপত্তার প্রতি আমাদের কনসার্ন থাকা উচিত। কিন্তু একটা কথা খুব জরুরি, যে ভারতের 7 সিস্টার্সের যে ইনসার্জেন্সি ছিল সেটা আমার মাটিতে নেই বহুদিন, আমাকে এটা নিশ্চিত করতেই হবে। বাকি সব কিছু তো ভারতকে গ্যারান্টি দেওয়ার কিছু নাই। ওর চিকেন নেক চিকন আছে, 22 কিলোমিটারে তার সিকিউরিটি থ্রেট আছে, চিকন নেকের সেফটি আমাকে দিতে হবে কেন? এখন আপনি তেঁতুলিয়ার উপর দিয়ে যেতে চান, আপনি আবার এদিকে যশোরের এদিক দিয়ে ঢুকে একটা ট্রানজিট চান। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে ক্লিয়ারলি বলছে ওখানে সামরিক যানবাহনও চলাচল করবে, সামরিক পণ্য, ট্রেন লাইনে সামরিক পণ্য যাওয়া হবে। তো তাহলে আবারও বলছি, কানেক্টিভিটি নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দ্বিমত করি না, কানেক্টিভিটি ভালো, কিন্তু আপনি আপনার প্রত্যেকটা হাতে থাকা অস্ত্র আপনি দিয়ে দেন এবং অত্যন্ত অবমাননাকরভাবে সেই চুক্তিগুলো করেন। বাংলাদেশ প্রথম যখন ট্রানজিট দিল, আসলে ট্রানজিটও না, এটা করিডোর, কারণ ভারতে এটা বাংলাদেশের উপর দিয়ে তার আরেকটা পার্টে যাচ্ছে। প্রতি টনে যে ট্যারিফ সরকার নির্ধারণ করেছিল তার 1/5 গিয়ে আপনি শেষ পর্যন্ত দিলেন, সরকারের মানে বিরোধী কেউ না, এগুলো করছেন। সেটাও লজ্জাকর বলে একজন বলেছিলেন, উপদেষ্টা বলেছিলেন আমরা টাকা নিব, আমরা এত ইয়ে হয়ে গেছি কিনা। এখন আপনি তার চিকেন নেকে সিকিউরিটি দিচ্ছেন। এবং আমি একটা থ্রেটের কথাও বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের মিলিটারি ইকুইপমেন্টসের ট্রান্সপোর্ট হয়, এটা কিন্তু একটা পটেনশিয়াল টার্গেট হবে। এই যে চায়না ইন্ডিয়ার যে একটা কনফ্লিক্টের কথা আমরা বলছি, কোনো একটা কনফ্লিক্ট যদি কোনো দিন হয়, তাহলে তো এটা একটা ভ্যালিড টার্গেট, মানে বাংলাদেশ ওই যুদ্ধের পরিস্থিতির টার্গেটে পরিণত হচ্ছে। সো এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার যে আমরা বলি যে আমেরিকা হঠাৎ করে সরে গেল, ভারত ম্যানেজ করেছে, আমরা আস্তে আস্তে প্রকাশ হওয়া দেখব কী কারণে ম্যানেজ হয়েছে। এই যে এগুলো দেখছি আমরা এখন, আপনি এই ধরনের ফ্যাসিলিটি ভারতকে দিচ্ছেন, সেই চুক্তিগুলো হতে থাকবে, সেই চুক্তিগুলো চলতে থাকবে, আমরা কোনো জায়গায় কোনো কিছু পাইনি, পাবো না, পাওয়ার সম্ভাবনা নেই। আমি একটা কথা একটু যোগ করতে চাই, জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝার চেষ্টা করেছি। ভারতের মতো একটা বড় শক্তির সাথে আমরা সবসময় শেয়ানে পেরে উঠবো, নট নেসেসারিলি, কিছু বেশি ভারত পেতেও পারে। যদিও ভারতের বোঝা উচিত একটা রিজিওনাল হেজিমনকে না অনেক ছাড় দিতে হয়। আপনি যদি মানুষকে আপনার সাথে চান, আমেরিকা সাউথ কোরিয়াকে কি করেছে, আমেরিকা তাইওয়ানকে কি করেছে, এটা একটু তাকালে তারা বুঝতো। কিন্তু সেটা বাদ দেন, আপনি চান যে বাংলাদেশ আপনার স্লেভ হয়ে যাবে, এবং এই রকম একটা সরকার, যে সরকারটা আসলে স্লেভের বাইরে কিছু হওয়া তার পক্ষে সম্ভব না, সে সেটা অ্যাফোর্ড করতে পারে না। কারণ যেহেতু আমি আমেরিকার চাপ কমিয়ে দিয়ে তোমাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছি, সুতরাং এখন যা যা বলছে প্রতিটা কথা মেনে নেবে। এই যে ইভেন তিস্তা যে প্রজেক্ট, মানে আপনি তিস্তা প্রজেক্ট করবেন, চায়নার সাথে কথাবার্তা হচ্ছিল, যদিও প্রধানমন্ত্রী কিছুদিন আগে পার্লামেন্টে বলেছেন চায়না ঋণ নিয়েই করবেন, কিন্তু আমাদের মনে থাকার কথা ভারত এসছে, ভারতের পররাষ্ট্র সচিব এসছেন, পত্রে এসে বলেছেন যে না আমরা এটা ফাইন্যান্স করতে, মানে ফান্ডটা খেয়াল করেন আপনি আমার ন্যায্য পানি দেন না,
তারপর বলছেন আমি তোমার তিস্তা যে প্রজেক্ট করব, পানি জমিয়ে টমিয়ে যে প্রজেক্ট, সেটার জন্য তোমাকে ঋণ দেব। এটা কিন্তু অনুদানও না, ঠিক আছে, আমি পানি দিতে পারছি না, আমি তোমাকে এই টাকাটা অনুদান দিয়ে দিলাম, তুমি একটু ম্যানেজ করো। এটাও ডিল না, কারণ আমার পানি আমাকে পেতে হবে, কিন্তু ঋণ দিচ্ছি, তুমি করে নাও। এসব করে ওই জায়গাটাও বন্ধ করছেন, বন্ধ হবে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু না। সো এইভাবে আসলে জাস্ট এক ধরনের স্লেভারি দিক। আপনি যেটা বলছিলেন যে ওই যে আমেরিকাকে ম্যানেজ করে ফেলছে এবং যেটার একটা প্রকাশ এগুলোর মধ্যে দিয়ে, সেটা একটু আপনার কাছ থেকে আমি পরে শুনতে আসছি। মিস্টার মাহবুব কামাল, আপনি শুনছিলেন, এবং ভারত তো আমরা বলি বন্ধু রাষ্ট্র, সরকারের দিক থেকে সবসময় বলা হয় বন্ধু রাষ্ট্রেরও সময় অসময়ের ব্যাপার আছে। একটা নির্বাচন হলো, নির্বাচনে নরেন্দ্র মোদীর যে দুর্দণ্ড দাপট, সেটা অনেকখানি ম্লান হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। তার ধর্মের কার্ড খুব একটা কাজ করেনি। এবং একই সঙ্গে বাংলাদেশের যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনার মধ্যে আনিনি, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারতের যে প্রভাব বা হস্তক্ষেপ, পারসেপশন যেটা আছে, এবং সেই কারণে বাংলাদেশে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটসের আন্দোলনও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান সূত্র ধরে। তো সরকার যেটা হয়েছে টিকে আছে, কিন্তু সরকারের ভেতরে বা ভারতে নানা রকমের এখনও টেনশন আছে, এবং এই সরকার কতদিন শেষ পর্যন্ত টিকবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং ভারতে আগামী দিনে আঞ্চলিক দলগুলোর হয়তো ওইরকম দুর্দণ্ড প্রতাপশালী বিজেপি বা কংগ্রেস সেই অর্থে হয়তো মূল লিডে নাও থাকতে পারে। অনেকে আশঙ্কা করছেন যে কখনো না কখনো ছোট ছোট পার্টিগুলো হয়তো, কারণ বড়দের স্বার্থেই তাদেরকে সামনে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের আসলে নিজেদের ভেতরটাই এত টালমাটাল অবস্থার মধ্যে আছে বা থাকবে যে বাংলাদেশ নিয়ে তাদের হয়তো খুব বেশি মাথা ঘামাবার সুযোগও আগামী দিনে থাকবে না বা নষ্ট হয়ে যেতে পারে, সেরকমও মনে হয় কি না, এটা আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই। আচ্ছা, না এখন ধরেন, এখন যে নতুন সরকার হয়েছে, এটা তো কোয়ালিশন গভর্নমেন্ট। ভারতের কোয়ালিশন গভর্নমেন্টের ইতিহাস কিন্তু খুব ভালো না ইন দ্য সেন্স যে ধরেন মনমোহন সিংয়ের যে প্রোগ্রেসিভ অ্যালায়েন্স যেটা ছিল, সেইটার টিকে ছিল, টেনিউর ফুলফিল করতে পারছিল। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই কোয়ালিশন গভর্নমেন্ট কোনোটাই কিন্তু বেশি দিন টিকে নাই। যেমন ধরেন আমি বলতে পারি বাজপেয়ীর প্রথমটা, বাজপেয়ীর পরেরটা ফুল টার্ম গেছে, কিন্তু পরের প্রথমটা যায় নাই। তারপর ধরেন চরণ সিং বলেন, তারপরে যে মোরারজি দেশাই বলেন, ভিপি সিং বলেন, চন্দ্রশেখর বলেন, দেবগৌড়া বলেন, এগুলি কিন্তু এই কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু বেশি দিন সাস্টেন, এবং কোনো কোয়ালিশন গভর্নমেন্ট তো 13 দিন, 14 দিন, 2 মাস, 4 মাস এরকমও গেছে আর কি। তো এখন গত 2 টার্ম যে মোদি, সেটা তো সিঙ্গেল মেজরিটি ছিল। এবার যেহেতু কোয়ালিশন, সেহেতু এটা হিস্ট্রি রিপিট করবে কিনা এটা দিয়ে একটা মানে কথা বলা যেতেই পারে। কারণ এখানে যেটা মানে আমরা যেটা দেখছি আর কি, সেটা হচ্ছে যে আপনার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ, এরা খুব হাই স্টেকের বার্গেনিং পয়েন্টে আছে, খুব হাই স্টেকের, এবং এদের কি বলে যে ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো না। মানে এরা যে একটা লিনিয়ার লাইনে যায় সেটাও না। এটা আগেও দেখা গেছে তারা নানা রকম তাদের মানে চরিত্র পাল্টেছে, এটা আমরা দেখেছি। এবং বিজেপির মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে। যেমন এই সমস্যা কিন্তু অনেক আগে থেকেই এগুলো আমরা লক্ষ্য করতেছিলাম। যেমন আদভানিকে যেহেতু মার্জিনালাইজ করা হয়েছিল, সুষমা স্বরাজকে মার্জিনালাইজ করা হলো, তারপরে এখন ধরেন যে তার মোদির টার্গেট হচ্ছে আপনার এই যে কি আদিত্যনাথ, কারণ সে তাকে রাইভাল মনে করতেছে, অথবা যে কারণে হোক তাকে তো উত্তরপ্রদেশে ওইভাবে তাকে একটু কর্নার করে রাখার চেষ্টা করা হচ্ছে। তো এখানে বিজেপির ভেতরের অভ্যন্তরীণ কোন্দল একটা আছে, তারপরে ইটস এ কোয়ালিশন গভর্নমেন্ট। ফলে এইটা আলটিমেটলি কি হবে এইটা বলাটা খুব মুশকিল। তবে আমি আশা করব যে 2-3 বছর পরে একটা মিড টার্ম হোক। হ্যাঁ, এটা আমার পার্সোনাল আশা যে কোনো মেজরিটি কেউ প্রুভ করতে পারবে না, একটা মিড টার্ম এই ভুল। তাতে বাংলাদেশের কি আসে যায় না, আমাদের স্বার্থের কথা বলছি না, কি আসবে যাবে। একটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের জয়, হয়তো অনেকে মনে করছেন মোদি যেহেতু কমিউনাল পলিটিক্স করছে বা নানান কারণে একটু স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে, বা ভারতীয় গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা দৃশ্যমান ছিল না, সেক্ষেত্রে হয়তো অনেকেই খুশি হয়েছেন যে যেহেতু ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংটা গোটা বিশ্বজুড়ে এখন আছে। কিন্তু
ভারতে কে ক্ষমতায় থাকলো না থাকলো তাতে কি বাংলাদেশের খুব কিচ্ছু যায় আসে না, মানে বাংলাদেশ ফরেন পলিসি ইন্ডিয়ান ফরেন পলিসিতে কোনো চেঞ্জ হবে না, বিট কংগ্রেস, বিট বিজেপি, বিট কোয়ালিশন গভর্নমেন্ট, এটা কিছুই হবে না। ওদের যেটা বাংলাদেশের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে পলিসি, সেটা সবসময় একই থাকবে। এটা নিয়ে কোনো দেখেন না, এই যে প্রাইম মিনিস্টার যে গেলেন, উনি তো সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা এদের সবার সাথে দেখা করলেন। মানে এটা হলো কি, মানে স্টেট টু স্টেট রিলেশন, এটা পার্টি টু পার্টি না। এটা আমাদের বুঝতে হবে যে এটা না যে আওয়ামী লীগ টু বিজেপি আর আওয়ামী লীগ টু সেটা না, স্টেট টু স্টেট। এবং স্টেট টু স্টেট হওয়ার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে অনেকে তো বলছেন যে বাংলাদেশের গত কয়েক বছরের সম্পর্কটা রিজিম টু রিজিম সম্পর্ক, অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যাই বলেন রিজিম বলেন আর বাংলাদেশে ক্ষমতাসীন পার্টি, এটা ঠিক স্টেট টু স্টেট রিলেশনশিপ বলা যাবে না, অনেকে মনে করেন। এটা খুব এক্সট্রিম হয়ে যায়, এই রিমার্কটা একটু এক্সট্রিম হয়ে যায়। আমি ওই রেজিম টু রেজিম না বলে স্টেট টু স্টেট, হ্যাঁ রেজিম, ইটস এ রেজিম, অফকোর্স ইটস এ রেজিম, কারণ পরপর 3টা ইলেকশন ম্যানিপুলেট করে থাকা, এটা ইটস এ রেজিম। আর মানে কি বলে যে মোদি যে হিন্দুত্ববাদের কার্ড খেলে যেভাবে আইডেন্টিটি পলিটিক্স করছে করে আবারও প্রাইম মিনিস্টার, ইটস এ রেজিম, অফকোর্স ইটস এ রেজিম। কিন্তু আপনি যদি মানে ইন টার্মস অফ পলিটিক্যাল সায়েন্স বলতে চান, আপনি মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলতে চান, আপনি যেটা বলছেন, মানে আমি বলছি যে স্টেট টু স্টেট রিলেশনশিপটা তো আসলে বেসিক্যালি অনেকটা পিপল টু পিপল রিলেশনশিপের মতোই। নট নেসেসারিলি স্টেট টু স্টেট আপনার পিপুল ছাড়াও হইতে পারে, এরকম আছে উদাহরণ। এটা হচ্ছে যে আপনি যদি রেজিম টু রেজিম যদি বলেন, আই ওন্ট ডিসএগ্রি, বাট আমি একটু মানে একটা নোট অফ ডিসেন্ট দিব, সেটা হচ্ছে যে ইট উইল বি লিটল বিট এক্সট্রিমিস্ট রিমার্কস। হ্যাঁ, আমি এটা আই ওন্ট মানে রেফুট, বাট এত এক্সট্রিমে যাওয়ার মানে দরকার নাই। এটা স্টেট টু স্টেট বললেই বোধহয় পলিটিক্যাল সায়েন্সের ঠিক আছে। ডক্টর জাহিদুর রহমান, এবং আপনার কাছে একটা প্রশ্ন আগেরও ছিল, আর এই আলোচনার প্রেক্ষিতে আপনি কথা বলতে পারেন। আসছি, আর আমি একটু মোদি সরকারের এক্সিস্টিং অবস্থাটা একটু বলি, তারপর যাচ্ছি আসলে কি হতে পারে। মানে প্রথম কথাটা হচ্ছে কোয়ালিশন সরকার ভারতে ভালোই ওয়ার্ক করে। ইভেন বাজপেয়ীর যে সরকারটা টেনিওর ফুলফিল করেছে, ওটা কিন্তু কোয়ালিশন সরকার ছিল, ওটা কোয়ালিশন ছিল, যেটা বাদ হয়ে গেছে বললাম তো। এবং কোয়ালিশন সরকারের ক্ষেত্রে বাজপেয়ীর দল বাড়ে কমে, একটা পর্যায়ে 23টা দলের কোয়ালিশন ছিল, বাট এটা খুব সুন্দর মতো রান করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মোদি, যিনি আটারলি একজন অথরিটারিয়ান মানুষ, এইটাই হলো মূল কথা। উনি গুজরাট থেকে যখন গুজরাটের 12 বছরের মুখ্যমন্ত্রিত্ব, এখানে 10 বছর পার্টি চালানো, সব কিছু যেভাবে করেছেন, বলা হয়েছে ভারতের ইতিহাসে কোনোদিন, যখন উনি গুজরাটে ছিলেন চিফ মিনিস্টার্স অফিস আর এখানে এসে প্রাইম মিনিস্টার্স অফিস, এই পরিমাণ শক্তিশালী কোনোদিন হয়নি। সো উনি একদম আপাদমস্তক একজন স্বৈরাচারী মানুষ, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বৈরাচারী মানুষ নির্বাচিত হয়, ফ্যাসিস্ট নির্বাচিত, হিটলার মুসোলিনি নির্বাচিত হয়েছিল। তো উনিও ফ্যাসিস্ট জনাব মোদি, তার যে রাজনীতির ধরন এটা আছে, উনি কতটুকু কমফোর্টেবল ফিল করবেন, কারণ আপনাকে মানুষের সাথে অ্যাডজাস্ট করা, দলের মধ্যেও। এই যে এখন আজকে অনেক কথা আছে, যে একটা কথা আছে না, নাথিং সাকসিডস লাইক সাকসেস, আপনি যদি সাকসেসফুল হন, ওটাই সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। এখন অনেক প্রশ্ন ওঠা শুরু করেছে, আপনার যোগ্যতা কোথায় দাঁড়াবে। আমরা মোদির কথা যদি বলি, ওনার তো নৈতিক জায়গায় বিরাট ধাক্কা আছে। যেমন আমরা এই আলোচনাটা করি যে উনি ওনার নিজ আসনে বারাণসীতে উনি আগের বার 5 লাখের ডিফারেন্সের জিতেছেন, এবার 1.5 লাখ। কিন্তু একটা তথ্য আমরা অনেকে মিস করি। ঠিক আছে, হতে পারে না যে আরেকজন বেশি ভোট পেয়েছে, মোদি কিন্তু আগের বারের চেয়ে 3 লাখ ভোট কম পেয়েছেন। উনি গত নির্বাচনে যে ভোট পেয়েছেন তার চেয়ে 3 লাখ ভোট কম পেয়েছেন। সো নৈতিকভাবে আপনি যদি বিবেচনা করেন, মানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী লেস মার্জিনে চন্দ্রশেখর, যিনি অল্প কিছু দিনের প্রাইম মিনিস্টার, সে ছাড়া আর হয়নি। এটা এই পরিস্থিতি যখন তৈরি হলো, তখন উনি তীব্র চাপেও পড়ছেন। আমরা খেয়াল করেছি হয়তো নির্বাচনের পর মোহন ভাগবত, আরএসএসের প্রেসিডেন্ট, একটা স্পিচ দিয়েছেন। আমরা জানি এই নির্বাচনে মোদি অমিত শাহ জুটি এতটাই অ্যারোগেন্ট হয়ে উঠেছিলেন যে তাদের যে তাদের মাতৃ সংগঠন আরএসএসকেও ইগনোর করতে শুরু করেছেন, এবং এই নির্বাচনে আরএসএস কিন্তু খুব অ্যাক্টিভ ছিল না। জনাব অমিত শাহর একটা উক্তি আছে যে তাদের নির্বাচনে জেতার জন্য আরএসএস জরুরিও না। মোহন ভাগবত এবার খুব স্পষ্টভাবে বলছেন যে সেবক কোনোদিন অ্যারোগেন্ট হয় না, মানে মোদিকে টার্গেট করে করে কথা বলেছেন, তাদেরকে থেমে যেতে হয় মেজরিটির আগে। নির্বাচনের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সেটাকে ইন্ডিকেট করছেন মোহন ভাগবত। ত্রিপুরায়, মণিপুরে যেখানে সংঘাত হলো, মোদি একদিনও যায় নাই,
উনি মণিপুরের সংঘাতকে ইন্ডিকেট করছেন। সো বিজেপি ইটসেলফের মধ্যে ক্রাইসিস শুরু হবে। এবং আদিত্যনাথের সাথে একটা মিটিংও করেছেন উনি, ক্লোজ ডোর মিটিং। সো মোদি চাপে থাকবেন, চাপে যখন থাকবেন খুব স্বাভাবিকভাবেই তার মতো মানুষের অ্যাডজাস্ট করে এই বয়সে এসে অন্তত সম্ভব না। আমি সরকার পতন না দেখলে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, হতে পারে উনি তো, মোদিরই একটা কৌশল ছিল, উনি একবার বলেছিলেন আদবানিদেরকে সাইজ করার জন্য, সেটা হচ্ছে 75 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার বা দলের বড় পদেও থাকবে না। সো মোদির 75 বছর 1.5 বছরের মাথায় হবে। আমার ধারণা উনি এটা দেখিয়ে সরে যেতে পারেন, নতুন কোনো প্রাইম মিনিস্টার আসতে পারে। এখন এই রকম একটা সরকারের ক্ষেত্রে পলিসিগতভাবে কি হবে, প্রশ্নটা এটা। আমি একটা জায়গায় একটু ডিফার করি, সেটা হচ্ছে ভাইয়া যেটা বললেন প্রথম, আমিও খুব স্ট্রংলি এটাকে আমি হার্শ রুডের ব্যাপার আমি শুরুতেই বলেছি, উই শুড কল আ স্পেড। এটা স্টেট টু স্টেট রিলেশন না। কেন বলছি, গত নির্বাচনের আগে যখন 2+2 মিটিংয়ে ভারতের পক্ষ থেকে কি করা হয়েছে, যখন পররাষ্ট্র সচিব কথা বলছেন, উনি একটা দলের পক্ষে কথা বলেছেন, ইট ওয়াজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট। ভারতের পুরো থিঙ্ক ট্যাঙ্ক একটার পর একটা কলাম যা লিখেছেন, এমনকি বিজেপির সাথে থাকা যে থিঙ্ক ট্যাঙ্ক দুটো, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, এটা রিলায়েন্স গ্রুপের, এটা এখন একেবারেই বিজেপির সাথে আছে, আর বিবেকানন্দ যে ফাউন্ডেশন, এ দুটোতে একটার পর একটা লেখা হয়েছে যে এখানে কিভাবে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা উচিত হবে সেগুলো বলছে। তো আমি হার্শ হইনি, আমি আসলে আমি সত্য কথা বলেছি। এটা হার্শ শোনাতে পারে, এটা হার্ড শোনাতে পারে, কিন্তু এটাই হলো রিয়ালিটি, তারা এটা চেয়েছে। কিন্তু একটা জিনিস হয়, কোয়ালিশন সরকার যখন থাকে বা কংগ্রেসও যদি ক্ষমতায় আসে বাই এনি চান্স, কারণ আমরা জানি যে নির্বাচন হয়ে বা না হলেও তারা ক্যালকুলেশনে হতে পারে, আপনি যখন মেজরিটি থাকেন না তখন কিন্তু নানান রকম কম্পোনেন্ট থাকে। উনি হয়তো হাক করতে পারেন, আমি সোনিয়া গান্ধীরা যা আন্তরিকতা দেখিয়েছেন, আমি এটাকে একটা রং মেসেজ টুয়ার্ডস বাংলাদেশ পিপল দেয় বলে আমি মনে করি। কারণ আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক যদি স্টেট টু স্টেট যদি হতো, কেন ওনার জোটে থাকা কেজরিওয়াল কি বলেন নাই বাংলাদেশে কি করছেন সেটাকে শিখে জনাব মোদি নির্বাচনে জিতছেন, একাধিকবার বলেছেন বাংলাদেশ পাকিস্তান রাশাকে ইন্ডিকেট করে। সুতরাং কংগ্রেস বাই এনি চান্স কথার কথা যদি ক্ষমতায়ও আসে, কাজগুলো এত সহজ হয়ে যাবে না, সহজ হয়ে যাবে না। অ্যাটলিস্ট কিছুটা স্পেস তৈরি হবে মানুষের জন্য এই কথাগুলো বলার। আর আমি গত নির্বাচনে একটা জিনিস খেয়াল করেছি, আমি এটাকে একটু আসার জায়গা হিসাবে দেখতে চাই। ভারতের কিছু মিডিয়া, কিছু পত্রিকায় কলাম, এমনকি এডিটোরিয়াল লেখা হয়েছিল একটা পত্রিকায়, যেখানে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানে আমরা যদি কিন্তু দিয়ে কথা বলছে, ওরা কিন্তু যদি কিন্তু দিয়ে যারা লিখছেন সরাসরি বলছেন ভারতীয়দের মধ্যেও, যে এই রেজিমকে সমর্থন করে ক্ষমতায় রাখতে গিয়ে ভারত ভুল করছে। সো আমরা যদি এই পরিস্থিতিটা, এটা এবং অন্যান্য দল আছে যে আপনি যেটা বললেন যে রিজিওনাল দলগুলো অনেক পাওয়ারফুল হয়ে উঠতে পারে, তারা প্রত্যেকে এভাবে চিন্তা করবে, নট নেসেসারিলি। যদিও তাদের একটা ডিপ স্টেট আছে, তাদের নিরাপত্তা এজেন্সি আছে, তাদের সচিবরা আছেন, তাদের ওই যে সাউথ ব্লক আছে, তারপরও আমি মনে করি এই যে একটা মনোলিথিক ব্যাপার, এটা যা করে ফেলছি করে ফেলবো, এই করে ফেলবো পরিস্থিতিটা এত সোজাসুজি হবে না। একটা কথা মনে রাখতে হবে, একজন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার বা চিফ অফ গভর্নমেন্ট যখন থাকেন এবং উনি যখন স্বৈরাচারী থাকেন, তখন ভারত সরকারের মধ্যেও তো আমি ধরে নিলাম যে একটু অল্টারনেটিভ চিন্তা থাকে, ধরে নিলাম যে বিজেপির মধ্যে দুজন মনে করছে যে না বাংলাদেশের কাজটা ঠিক হচ্ছে না, সচিবালয়ে দুজন মনে করছে যে না এটা ঠিক হচ্ছে না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ধরুন আগে যে প্রবল প্রতাপশালী প্রাইম মিনিস্টার ছিল, এই কথাগুলো আর সারফেস করতো না, আপনি সাহসই পাচ্ছেন না। এখন যখন হবে দেখবেন এই কথাগুলো, ওদের যে ক্ষমতার কোর স্ট্রাকচার আছে, সেই কোর স্ট্রাকচারে ওই আলাপগুলো হবে, হয়ে যেটা হবে একেবারে ব্লাইন্ডলি সব কিছু করে ফেলবো, আমি মনে করি সেই পরিস্থিতি হবে। আরেকটা প্রশ্ন ছিল যেটা ওই যে আপনি বলছিলেন আমেরিকার প্রসঙ্গ, যে একটা কথা খুব সোজা, পৃথিবীতে মানে আমাদের সরকারের দিক থেকে রক্তের রাখি বন্ধন, আরও কি যেন বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে আন্তর্জাতিক সম্পর্কে এটাই হওয়ার কথা। এটা হলো সোজা সাপটা, সেটা হচ্ছে আপনি স্বার্থের বাইরে কোনো কিছু না, একেবারেই না। পৃথিবীর প্রতিটা ইন্টারন্যাশনাল রিলেশন, এই যে আমি একটু আগে কোরিয়া, সাউথ কোরিয়া, তাইওয়ানের কথা বললাম, আমেরিকা তার বিশাল হিসাব নিকাশ থেকে এই দেশগুলোকে এই জায়গায় নিয়ে এসছে, তার হিসাব আছে। সে যে এত ইনভেস্ট করলো, এত কিছু দিল, তার হিসাব আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পুরো ইউরোপ গঠন করার জন্য সে প্ল্যান করেছে, সে করে ইউরোপ গঠন করে দিয়েছে, চ্যারিটি করেছে, নো ওয়ে। সো বাংলাদেশের রেজিম যখন বিপদে পড়েছে, ওয়ার ইন রিয়েল ট্রাবল, তখন এটা আমাদের কথা না, আমাদের মনে থাকার কথা, যারা পিনাকরঞ্জন চক্রবর্তী তার একটা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উনি স্পষ্টভাবে এবং অত্যন্ত ডেরোগেটরি ভাষায়, মানে অবাক হই তাদের অ্যারোগেন্স এমন পর্যায়ে গেছে। ভাই আপনি তো একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, আপনি আরেকজন ডিপ্লোম্যাট সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, যে পিটার হাস কোথায় গা ঢাকা দিয়েছেন জানি না, তাচ্ছিল্য করে ওনার সেই বক্তব্য আসলো।
তো তারা এটা করেছে, এখন আপনি এটা কেন করলেন? এবং ভারত, আমি বহু সময় বলি, যদি এই এক্সিস্টিং সরকারটাও মানুষের ভোটে ইলেক্টেড হতো, তাহলেও এখন সে যা যা করছে তা করতে পারতো না। কারণ যে সরকারের পায়ের নিচে জনসমর্থন বা ভোটের মাটি থাকে, ফাউন্ডেশন থাকে, সেই সরকারও বার্গেইন করে। আমি একটু উদাহরণ দিই। 2011 সালে মনমোহন সিং বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসার পর কথা ছিল তিস্তা চুক্তি হবে, আমরা ট্রানজিট চুক্তি করব। যখন তিস্তা চুক্তি হলো, আমরা ট্রানজিট থেকে সরে এসেছিলাম, যদিও তিস্তা ট্রানজিট ইন্টারচেঞ্জেবল না কোনোভাবেই না, কিন্তু আমরা তারপরে গার্ডস দেখিয়েছিলাম। কিন্তু 14 নির্বাচনের পর আমরা সেই চুক্তিটা করলাম যেখানে আমাদের স্বার্থ কোনোভাবেই রক্ষিত হয়নি। ইট হ্যাপেন্ড। এই কারণ তাহলে এবার যখন আপনাকে রক্ষা করলো, ভারতের তো চাওয়া আছে। আমরা এখন এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারত তার সিকিউরিটি মানে এই না 7 সিস্টার বন্ধ করবো, তার যে জন্মগত প্রবলেম আছে, জন্মগত প্রবলেম মানে তার যে চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর আছে, এটার জন্য আমরা দায়ী না তো। এটার জন্য যাবতীয় সব কিছু বাংলাদেশের উপর দিয়ে করবে। এবং আমি ধারণা করি এই 5 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। ভারত বাংলাদেশের সাথে একটা ডিফেন্স প্যাক্টও করতে চায়, এমনকি তারা সার্ভেলেন্স বাড়াতে চাইতে পারে। আমাদের পেকুয়াতে যখন একটা সাবমেরিনের জন্য চাইনিজ ডক তৈরি হয়েছে, সেটাতে বে অফ বেঙ্গলে তাদের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা খেয়াল করলাম না কিছুদিন আগে মংলা বন্দর তারা অপারেশনে যেতে চায়, তারা সেটা নেবে। আরও কিভাবে আমাদের এখানে তাদের প্রেজেন্স, মানে বাংলাদেশকে একটা টু সাম এক্সটেন্ট প্রক্সি ওয়ারের পয়েন্টে জায়গায় নিয়ে যাওয়া হবে। এগুলোই এবারকার ক্ষমতায় রাখার ডিল বলে আমি ধারণা করি। এটা মাহবুব কামাল, কোন বিষয়ে সেটা বলেন। মানে ডাক্তার জাহেদ যেটা বললেন সেটা না, আমি মানে আই এম অবজার্ভিং দ্যাট দি টোন অফ ডাক্তার জাহেদ ইজ ভেরি ক্লোজ টু মি। এটা টু সাম এক্সটেন্ট অ্যাগ্রেসিভ। হ্যাঁ, আর আমার মনে হয় যে এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তো আমাদের। আমি যদি আপনাকে পাল্টে প্রশ্ন করি, মানে রক্ষণশীল মন্তব্য করে কি আমরা কিছু সুবিধা পাবো কি না? মানে ধরেন ইন্ডিয়াকে আমরা হস্টাইল করে কোনো কথা বললাম না, আঘাত করে কথা বললাম না, কেউ বললো না, ডিপ্লোমেসিতে একটা কথা, সেটা থেকে কোনো কিছু অর্জন হয়েছে কিনা সেটা একটু আমি বলছি। ডিপ্লোমেসিতে বা সরকার তো ধরেন যেটি মিস্টার জাহেদ উল্লেখ করেছেন, অনেক সময় বন্ধু রাষ্ট্র বলে বা একটা মডেল রিলেশনশিপ বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে, মানে এইসব সম্পর্ক বলে এখান থেকে কোনো গেইন বাংলাদেশের জন্য হয়েছে কিনা, করতে পেরেছে কিনা সরকার, সেটা একটু না। এটা তো ডাক্তার জাহেদ তো বেসিক বটম লাইনটা বলেই দিছে, স্বার্থ ছাড়া, মানে ওয়েদার দি নেশন ইজ এ বিগ নেশন অর এ স্মল নেশন, তার স্বার্থ ছাড়া সে কিছুই দেখবে না। স্মল নেশনটা পারে না কেন, উইকার নেশনটা পারে না কেন? যেহেতু তাদের শক্তি নাই, তাদের মিলিটারি স্ট্রেংথ নাই, তাদের ডিপ্লোমেসিটা, তাদের কথাটা হচ্ছে, অরেটরিটা হচ্ছে তাদের উইপন। কথা দিয়ে যদি গুড হিউমারে রেখে যদি স্ট্রঙ্গারদেরকে যদি আপনার কাছে টেনে নেওয়া যায়, এছাড়া তো তাদের কিছু করার নেই উইকার নেশনদের, তাই না? তো এখন ধরেন যে ইন্ডিয়া তো ইস বিগার নেশন, আমরা উইকার, তো সেইখানে তো আমাদেরকে ওই মানে আমাদের ডিপ্লোমেসি করতে হবে কথা দিয়ে, আমাদের তো উইপন দিয়ে করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তারা যদি কিছু করতে চায়, আমাদের কিছু করার নাই। We have nothing to do. আমি একটু তারপরে আপনি বলেন ভাইয়া, কিন্তু আমি আসলে স্মল হলেই পারবো না, নট নেসেসারিলি। মলদ্বীপ আমাদের চাইতে ছোট দেশ, মলদ্বীপ তার ওখান থেকে ইন্ডিয়ার সৈন্যকে বের করে ছাড়ছে, ভারত গড়িমসি করছিল। আমি কিন্তু ছোট বড় বলি না, আমাদের এক সেকেন্ড ভাইয়া, আমাদের উইকার পয়েন্টটা হচ্ছে এই যে আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট নাই। আপনি যখন যান, আপনি দেশ নিয়ে আর বার্গেন করেন, আপনি বার্গেন করেন আমাকে ক্ষমতায় রাখেন না। আমি একটু বলছি, এটাই বলছি না, আমি বলছি যেমন এই ছোট দেশে আমি বলছি যে আফটার লিবারেশন এই যে ইন্ডিয়ান আর্মি যে উইথড্র করে নিল, হ্যাঁ, এই যে শেখ বঙ্গবন্ধু বললেন যে এটা তোমরা চলে যাও, ইন্ডিয়া তো উইথড্র করে নিল, তাদের আর্মি তো নিয়ে গেল, তাই না? সেখানে কিন্তু একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, তার শক্তিমত্তা নেতা হিসেবে প্রদর্শন, এবং সেখানে কিন্তু গ্লোবাল পলিটিক্স, মানে জিওপলিটিক্স অনেক কাজ করছে, অনেক আন্তর্জাতিক প্রেশারও কিন্তু ছিল, কিন্তু এবং ইন্ডিয়ার একটা শুভেচ্ছাও ছিল বাংলাদেশের প্রতি। ইন্ডিয়া গভর্নমেন্টের এক ধরনের সফট কর্নার ছিল বাংলাদেশের প্রতি, মানে অন্তত 1 বছরের জন্য তো রাখতে পারতো। যেমন কোনো বড় বড় রাষ্ট্র তখন কিন্তু বলেছে যে যদি এইটা ফেরত না নেওয়া হয় বা ফেরত তোমরা না দিতে পারো, তাহলে কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি তারা দিতে চায় না। হ্যাঁ, দেয়ার আর আদার ফ্যাক্টরস অলসো। কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক, এই যে ফ্রেন্ডশিপ যে ছিল, সেইটার মূল্য দিয়েছে ইন্দিরা গান্ধী, এবং সেইটা
তার কথা তারা শুনেছে, না শুনলে আমাদের কিছু করার ছিল না। তারা যদি এখানে অকুপাইড আর্মি হিসাবে যে আফগানিস্তানেতে সোভিয়েত আর্মি যে বছরের পর বছর থেকেছে, কিংবা কি বলে যে বিভিন্ন জায়গায় যে অকুপাইড আর্মি থাকে, সেরকম থাকলে তো আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা তো উইকার, তাই না? আমাদের তো অস্ত্র নাই, আমাদের আছে মুখের কথা। আমরা যদি মানে ডিপ্লোমেসি দিয়ে যদি তাদের, সরকার কি কথা বলতে পারছে না? 10 বছরে যে কিছু পেলাম না, হ্যাঁ, সরকার কি কথা বলতে পারছে না? কথা যে বলে না এটা কিন্তু আমরা জানি না। আমি তো কি বলে যে শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা বলে তো লাভ নাই। শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যে ওখানে কোনো কিছুতে আমাদের এজেন্ডে পার্সু করছে না বা চেষ্টা করছে না, এটা কি আমরা জানি? নিশ্চয়ই করতে পারে, হ্যাঁ করতে পারে, সেটা তো আমরা মানে সেইভাবে দেখি না, তাই না? কীভাবে রিলেশনটা ডেভেলপ করতেছে এটা তো আমরা জানি না, তাই না? আমরা কি বলে যে একটা অ্যাজামশনের ভিত্তিতে বলতেছি যে একটা নতজন পররাষ্ট্রনীতি নিয়েছে ক্ষমতায় থাকার জন্য। এইটা তো 100% নাও হইতে পারে। আমরা সব কিছুতে 100% কেন ধরে নিচ্ছি? এখানে তো প্রথম কথাটা হচ্ছে যে মানে আপনার শেখ হাসিনার যে আউটওয়ার্ড এক্সপ্রেশন, যেটা দেখি, উনি বলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি ন্যাশনালিস্ট, অমুক তমুক। আমার কাছে এটা খুব বেশি মিনিংফুল মনে হয় না। তারপর উনি তো বলেন এগুলি, তো উনি বাইরে যদি বলতে পারেন, উনি ওই টেবিলে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বলেন না, এটা তো বা অন্যভাবে বলেন না, সেটা আমরা উই আর নট শিওর অ্যাবাউট ইট, তাই না? তো আমরা ওইভাবে না দেখে আসলে কি ঘটছে, শেখ হাসিনা কতটুকু পার্সু করতে পারতেছে, কতটুকু পারছে না, এবং ওখান থেকে প্রেশার কতটুকু আছে, সেই প্রেশারটা উনি নিতে পারছেন কিনা, বা মানে রিয়েলি তার ক্ষমতা টিকে রাখার জন্য সব কিছু দিতে রাজি আছেন কিনা, এই যে আমরা বলে দিচ্ছি, মানে কি বলে হ্যাচকাটানে বলে দিচ্ছি, এইগুলি না বলে আমার মনে হয় যে বিষয়টাকে একটু সেন্সিবলি দেখলে, হ্যাঁ, তাইলে বোধ হয় জিনিসটা মডারেট হয় আর কি, এক্সট্রিমিস্ট হয় না জিনিসটা। তো ফলে এখন ধরেন যে ইন্ডিয়া, আমি বলি যে এই যে এইসব কান্ট্রি, এই যে শ্রীলঙ্কা এই যে বলেন যে নেপাল ফিপাল, এটা তো ইন্ডিয়ার স্যাটেলাইট কান্ট্রি। এগুলিতে কিন্তু এখন কি একটা বলা যাবে? এখন তো সেটা বলা যাবে না। এখন বলা যাবে না। ভুটান কাউকে কিন্তু ইফ ইন্ডিয়া বিল, একটা সময় বলা যেত। আমি বলি ইন্ডিয়া যদি মনে করে যে না আমি আমার হেজিমনিস্টিক থাবা আরো মানে আবারও ইয়ে করবে, সেটা পারে, ইচ্ছা করলে এটা পারে, কিন্তু এটা নানা ইকুয়েশনের কারণে এখন আগের অবস্থাটা আর নেই। কিন্তু একসময় তো ছিল যে এটা স্যাটেলাইট কান্ট্রি ছিল, মানে এইসব। তো ফলে এটা ইট ডিপেন্ডস কীভাবে কোর্স অফ পলিটিক্সটা কীভাবে আগাচ্ছে, হ্যাঁ, এই সব কিছুর উপরে নির্ভর করে এটা। ওইভাবে হ্যাচকাটানে আমি বলতে চাই না। আমি হ্যাচকাটানে কেন বলছি সেটা একটু বলি। প্রথম কথাটা হচ্ছে আপনি কি করছেন আসলে রেজাল্ট দিয়ে বুঝবো, এবং আপনি ক্লেম করছেন, আপনি কিন্তু একবারও বলেন না যে ভারতের সাথে আপনার সম্পর্কে কোনো সমস্যা আছে। আপনি বলছেন এটা পৃথিবীর অনুকরণীয় সম্পর্ক, এর চেয়ে কোনো ভালো সম্পর্ক হতে পারে না। সেটা থাকার পর 10 বছরে যখন আমাদের লিস্ট, ভাইয়া নিজেই লিস্টগুলো বললেন, কোনো একটা জায়গায় আমরা কোনো রেজাল্ট পাইনি। তো তা যদি হয়ে থাকে তাহলে কি বলা হচ্ছে, আর বলা হলে সেটা কগনিজেন্সে নেওয়া হচ্ছে না, এটা তো শিওর। উল্টো আমরা ভারতকে সেভ করার চেষ্টা করছি। একটা উদাহরণ দিই, তিস্তা চুক্তি মমতা ব্যানার্জি রাজি হচ্ছে না, আমাদের মন্ত্রীরা বলেন, উনি অবাক হয়ে যাই। আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, কদিন পর টাকা চাইতে গেলেন, আপনি বললেন ভাই আমি তো মাহবুব কামাল ভাইয়ের কাছে টাকা দিয়েছি, সেজন্য দিতে পারছি না। আমি না, ওটা বোঝা দরকার নেই, আমি বুঝি আমি আপনার কাছে টাকা পাই, আপনি দেবেন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 253 বলছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন চুক্তি হয় তখন রাজ্য কোনো ফ্যাক্টরি না। যখন দুটো রাজ্যের মধ্যে চুক্তি হবে, রাজ্যকে কগনিজেন্স, ওটা কোনো ফ্যাক্টরি না। আমরা এগুলো বলছি, ভারতকে বাঁচানোর চেষ্টা করছি। আমি আমাদের সো কল্ড কিছু সুশীল মানুষকে দেখে এগুলো নিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছেন। আমি এটুকু বলি, মানে হ্যাচকাটা নেই, আবার বলছি, রেজাল্ট বলে। এবং আজকে কিন্তু প্রথমবারের মতো সরকার আসে নাই যে 2 বছর হয়েছে। আর আমি ছোট দেশের কথা একটা ছোট উদাহরণ দিই, মালদ্বীপের কথা বললাম। নেপালের 2017 সালের একটা বর্ডার কিলিং নিয়ে তুল কালাম হয়ে গেছিল। অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা, যিনি এবার 3য়বারের মতো হলেন, উনি গিয়ে ওখানে অ্যাপোলোজাইজ করতে হয়েছিল। ওখানে নেপালের সরকার এভাবে রিয়্যাক্ট করেছে, জনগণ সাথে সরকারও রিয়্যাক্ট করেছিল। সুতরাং আবারও বলছি, এটা ডিপেন্ড করে আপনি আসলে কি রকম সরকার, আপনার গার্ডস কতটুকু আছে। আমি হ্যাচকাটানে ছাড়াও আমি একদম সুইপিং না করে 9 সালে তিস্তা ট্রানজিট চুক্তি দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম, এই আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিল, তারা কিছুটা গার্ডস দেখাতে পেরেছিল ওই সময়, তারা পরবর্তীতে আর পারে নাই। এটুকু বলে শেষ করি। আমি একটু বলি, ফর আর্গুমেন্ট, আমার হাতে বেশি সময় নেই, 1 মিনিট। ফর আর্গুমেন্ট সেক, ফর এক্সাম্পল, এই গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট, হ্যাঁ, তাইলে কি মানে প্রবলেমটা হইতো বা কি
মানে কি সুবিধা হতো আপনি জিজ্ঞেস খুব জানতে চাই। সুবিধা হতো, তখন আপনি বার্গেন করতেন স্টেটের ইস্যু নিয়ে। আপনি এখন বার্গেন, ব্যাপারটা এরকম যে আপনি এখন বার্গেন করছেন আপনি কিভাবে ক্ষমতায় থাকতে পারেন। আপনি তখন বার্গেন করবেন না, আপনাকে এটা করা যাবে না। আপনি এই বার্গেন করবেন, আমার ট্রেড ডেফিসিট কমাতে হবে, কারণ আপনাকে আমার সাথে সুসম্পর্ক লাগবে। আমি আবারও বলছি, মালদ্বীপ থেকে সোলজার ভারত নিতে চায় নাই, তারা গড়িমসি করছিল, নিতে বাধ্য হয়েছে। মালদ্বীপ আমাদের তুলনায় অত্যন্ত ছোট একটা দেশ, নিতে বাধ্য হয়েছে। কারণ মালদ্বীপের সরকার ভারতের সাথে এই বার্গেন করে না যে আমি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো, আমাকে ক্ষমতায় রাখো। আমাদের সরকার সেটা করে না। আমার কথা হচ্ছে যে পাবলিক কি আসলেই ফ্যাক্টর এখন বর্তমান বিশ্বের যে পলিটিক্সটা চলতেছে সব জায়গাতে? না, পাবলিক ফ্যাক্টর না, তাইলে পাবলিক ফ্যাক্টর না। ওই যে বিদেশের বিভিন্ন জনকে চাপ থেকে সরকারকে রক্ষা করছে, পাবলিককে ম্যানেজ করছে না। আমেরিকাকে ম্যানেজ করছি, 14 সালের পর থেকে সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিয়েছে, চোখের সামনে এটা আমরা দেখেছি না? দেখেছি তো। সো এগুলো যেহেতু করছি, আমি এটার কারণেই তোমাকে ক্ষমতায় রাখবো, তুমি আমার কথা শোনো। আমার কাছে তাই মনে হয় আর কি, অন্তত প্রমাণ তাই বলে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান এবং মিস্টার মাহবুব কামাল আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, প্রধানমন্ত্রী আজকে ভারত যাচ্ছেন 2 দিনের সফরে এবং অনেকের দৃষ্টিতে বন্ধু রাষ্ট্র, অনেকের দৃষ্টিতে শত্রু রাষ্ট্র হিসেবে এখন ভারত চিহ্নিত নানা কারণে। বাট অবশ্যই আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেখানে অবশ্যই প্রত্যেককে, অর্থাৎ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বলবো, আমরা আমাদের স্বার্থ রক্ষা করে সেই বন্ধুত্বটা বজায় রাখতে হবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। বিগত মোদী সরকারের 10 বছর কিংবা তার আগে কংগ্রেস সরকার কিংবা বর্তমান আওয়ামী লীগ সরকারের 15 বছর, সামনের দিনগুলোতে কী হবে, এই পেছনের দিকটা আমরা মোটামুটিভাবে সম্পর্কটা একই রকমের দেখেছি, যেখানে হয়তো সরকারগুলো সন্তুষ্ট কিন্তু জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষ আমরা লক্ষ্য করেছি। সামনের দিনগুলোতে কী হবে, দুটো সম্ভাবনা এবং আশঙ্কাই আছে। একটি হচ্ছে যে ভারতে এখন যে ধরনের সরকার তৈরি হয়েছে, বাংলাদেশে এখন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা যা, তাতে পরিস্থিতিটা একই রকম না থাকবার সম্ভাবনাই বেশি, অনেক ওলটপালট হয়ে যাবার সম্ভাবনা আছে। আবার খারাপ হতে পারে, যেই ধারাবাহিকতা চলছিল সেটা অব্যাহত থাকতে পারে এবং সেক্ষেত্রে দুপক্ষই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আরও বেশি কম্প্রোমাইজ করতে পারে, আরও বেশি বাংলাদেশের দিক থেকে হয়তো ছাড় দেওয়া হতে পারে, সেরকম আশঙ্কা অনেকে করছেন এবং সেটা হয়তো খুবই খারাপ একটা দিকে বাংলাদেশের দিক থেকে নিয়ে যেতে পারে। তবে কী হবে সেটা দেখবার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।